পারুল তার কাকা কাকিমা এবং কাকার একমাত্র মেয়ে রানীর সঙ্গে একটি শহরে থাকে। পারুলের বাবা মা মারা যাওয়ার পর থেকে তার কাকা কাকিমাই তাকে মানুষ করেছে। পারুল খুব ভালো করেই জানি সে তার বোনের মতো বেশি বেশি জিনিসপত্রের চাহিদা করলে হয়তো তার কাকু কাকিমার অসুবিধা হবে, তাই ছোট থেকেই পারুলের কোনো কিছুর উপরেই কোনো লোভ নেই বললেই চলে। তার এই সাদামাটা ব্যবহারের জন্য তার কাকিমা এবং বোন দুজনেই তাকে খুব অপমান করে, কিন্তু কাকু কাকিমার প্রতি কৃতজ্ঞতা বোধ দেখিয়ে পারুল কখনোই তাদের কোনো ব্যবহারে রাগ করে না। এমনই একদিন, আমি তোমাকে আগেও বলেছিলাম শিলা, আগে যদি পারুলের বিয়েটা দিয়ে দিই তাহলে ভালোই হতো। যতই হোক তো বাড়ির বড় মেয়ে, দাদা মৃত্যুশয্যায় থেকে আমার হাতে পারুলের দায়িত্ব দিয়ে গিয়েছিল। দাদা দায়িত্ব দিয়ে গিয়েছিল আর তুমি তো সেই দায়িত্ব পালনও করেছো। আমরা যে ওর দেখভাল করিনি তা তো নয়, এমনও তো নয় যে ওকে কাজের লোকের মতো রেখে সারাদিন শুধু কাজ করিয়ে গেছি। রান্না করা, ঘর মোছা, বাসন মাজার পরে আর কোনো কাজ থাকতে পারে শিলা? মেয়েটা আমাদের জন্য এত খাটে, তাও তুমি রানীর বিয়ে তোকে একটা জামা কিনে দিলে না? আমাদের মেয়ের বিয়েতে কি খরচা কম নাকি যে ওকে জামা কিনে দিয়ে আমরা আবার একটা খরচা বাড়াবো? ওকে যে টাকা জামা কিনে দেব সেই টাকা দিয়ে ছোটখাটো একটা তত্ত্ব আমার মেয়ের শ্বশুর বাড়িতে পাঠালে আমার মেয়ের দর বাড়বে, আর ও সাজলেই বা কে ওর দিকে তাকাবে? আস্তে কথা বলো শিলা, ওরা এখন যথেষ্ট বড় হয়েছে, এসব কথা শুনলে পারুল কষ্ট পাবে। আমি কাল নিজের জন্য আর গায়ে হলুদের তত্ত্বের জন্য জামা কিনতে যাব। ভাবছি পারুলের জন্য একটা সুন্দর হলুদ রঙের জামা কিনে দেবো। এই পারুলের মা ওকে যে কি খেয়ে জন্ম দিয়েছিল কে জানি, এত অবহেলায় রাখি, এত কাজ করাই, এরকম ছেঁড়া ফাটা জামা কাপড় পরে থাকে, তাও ওর রূপ যেন এক অংশ কমে না। এরপরেও আবার বিয়ে বাড়িতে পরার জন্য নতুন জামা কিনে দিলে সবাই আমার মেয়েকে ছেড়ে ওর দিকেই তাকিয়ে থাকবে। কেনাচ্ছি আমি জামা। মনে মনে এই ভেবে শিলা দেবী সেখান থেকে চলে যায়। পরের দিন সকাল হতেই মোহনবাবু গায়ে হলুদ সেরিমনির জন্য জামা কাপড় এবং অন্যান্য জিনিসপত্র কিনতে বেরিয়ে যায়। মোহনবাবু বেরিয়ে গেলেই যথারীতি শিলা দেবী এবং রানী পারুলকে একের পর এক কাজ দিয়ে ব্যতিব্যস্ত করে তোলে। কাজ করে করে পারুলের গা হাত পা ব্যথা হয়ে যায়, কিন্তু তবুও সে কাজ করতেই থাকে। এমন দেখে শিলা দেবী এবং রানী দুজনেই বেশ অবাক হয়। আমরা তোকে দিয়ে এত কাজ করেছি, তোর রাগ হচ্ছে না? মনে হচ্ছে না সব ছেড়ে ছুড়ে চলে যায়? ইমা, এমন কেন মনে হবে? বাড়িতে বিয়ে হলে তো সবাইকে কাজ করতেই হয়, আর দুদিন পরেই বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান। এই দুদিনের মধ্যে সব গোছগাছ না করে রাখলে হয়? সেদিন তো আমিও ব্যস্ত থাকবো, সেদিন তো আর কেউ কাজ করতে পারবো না আমরা। তুই ব্যস্ত থাকবি কেন? তুই কি করবি? কি বলছিস এসব? আমার গায়ে হলুদ সেরিমনিতে তোর কি কাজ? হ্যাঁ ওমা, আমার একমাত্র বোনের বিয়ে, তার গায়ে হলুদ সেরিমনি, আর সেখানে আমি উপস্থিত থাকবো না? কোনো কাজ নাই থাকতে পারে, কিন্তু সবার সাথে উপস্থিত তো আমাকে থাকতেই হবে। পারুলের এই কথা শুনে রানী এবং তার মা দুজনেই খুবই হাসতে থাকে। তোর কেন মনে হলো শুনি আমার মেয়ের জীবনের এত বড় একটা দিনে আমি ওর সামনে তোকে যেতে দেব? তুই যে ওর উপর নজর দিবি না তার কি গ্যারান্টি আছে? তোর মতো মেয়ের নজর লাগলে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে যে। আমি নিজের বোনকে কেন নজর দিতে যাব কাকিমা? তুমি সবসময় আমাকে এত ভুলভাল কথা বলো কেন? আমার বোনের গায়ে হলুদ সেরিমনিতে আমি সবার সাথে থেকে একটু আনন্দ করতেও পারবো না? না পারবি না। তুই আমার গায়ে হলুদ সেরিমনিতে থাকলে কেউ আর আমার দিকে তাকাবেই না, তাই তুই আমার সামনে আসবি না একদম। রানীর কথায় কষ্ট পেয়ে পারুল সেখান থেকে চলে যায়। সে সবাইকে এত মন প্রাণ দিয়ে ভালোবাসলেও কেউ যেন তাকে তার মতো করে ভালোবাসতেই পারে না, বা ভালোবাসতে চায় না হয়তো, একমাত্র তার কাকা মোহনবাবু ছাড়া। সে পারুলকে নিজের বড় মেয়ের মতোই আগলে আগলে রাখে। লুকিয়ে লুকিয়ে নানান রকমের খাবার, সাজগোজের জিনিস, বই খাতা এসব কিনে এনে দেওয়া থেকে শুরু করে পারুলের হয়ে বাড়ির সবার সঙ্গে ঝগড়া করা পর্যন্ত সবকিছুতেই তার কাকা নির্দ্বিধায় তাকে সাপোর্ট করে। আর সেই কারণেই শিলা দেবী বারণ করা সত্ত্বেও মোহনবাবু পারুলের জন্য গায়ে হলুদ সেরিমনিতে পরার একটি নতুন জামা কিনে নিয়ে আসে। এই এত সুন্দর জামাটা আমার, কি সুন্দর দেখতে! আমার এটা খুব পছন্দ হয়েছে কাকু, আমি এটা পরে খুব সুন্দর করে সাজবো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তো ভালো করেই জানি যে আমি তোকে যেটাই এনে দেবো তুই সেটাতেই খুশি হয়ে যাবি, সেই কারণেই তোর জন্য কেনাকাটা করতে আমার খুব আনন্দ হয়। এবার যা তো, আমার জন্য 1 কাপ গরম চা বানিয়ে নিয়ে আয়, মাথাটা বড্ড ধরেছে। যাওয়ার আগে জামাটা আমার কাছে দিয়ে যা। এই বিয়ে বাড়ির মধ্যে তুই জামাটা কোথায় রাখবি কে জানে, তারপর হারিয়ে টারিয়ে গেলে দিনের দিন পড়তেই পারবি না। দে, আমাকে দে। ওর জামা ওর ঘরে রাখবি, এতে হারিয়ে যাওয়ার কি আছে? আর এই বিয়ে বাড়ির জিনিসের সঙ্গে তুমি ওর জামাটা রাখলে তুমিও তো হারিয়ে ফেলতে পারো, তার চেয়ে বরং ওর কাছেই দিয়ে দাও। থাক না কাকু, কাকিমার কাছেই থাক। গায়ে হলুদ সেরিমনির দিন আমি এটা কাকিমার কাছ থেকে চেয়ে নেব।
এই বলে জামাটা দিয়ে পারুল চা বানাতে চলে যায়। ঘর ফাঁকা হলে সময় এবং সুযোগ বুঝে শিলা দেবী পারুলের জামাটা চারিদিক থেকে কেটে কুটে রেখে দেয়। জামাটার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে কোনোভাবে সেলাই করে সেটাকে পরা আর সম্ভব নয়। তার নিজের করা এমন একটা ঘৃণ্য কাজের জন্য শিলা দেবী নিজেকে বাহবা দিতে থাকে। দেখতে দেখতে রানীর গায়ে হলুদ সেরিমনির দিন চলে আসে। সবাই তৈরি হয়ে গেলেও শিলা দেবী পারুলকে একটার পর একটা কাজ করিয়ে ব্যস্ত রাখতেই থাকে। শেষে মোহন বাবুর কথা শুনে শিলা দেবী পারুলকে কাজ করানো বন্ধ করায়। এবার আমার জামাটা দাও কাকিমা, আর যখন কোনো কাজ করব না তখন তাড়াতাড়ি তৈরি হয়ে নি। বোনের শ্বশুর বাড়ির লোকজন চলে আসার আগে আমাকে তৈরি হতে হবে। তুই তৈরি হয়ে বসে থাকলে ওর শ্বশুর বাড়ির লোকেদেরকে আপ্যায়ন কে করবে? সবাইকে চা জলখাবার দেওয়া, বরযাত্রীদের খেয়াল রাখা কে করবে এসব? আজ কেন ওইসব করবে? আজ তোর বোনের হলদি সেরেমনি। আজও বাকিদের সাথে মজা করবে, নতুন জামা পরে অনেক সুন্দর সুন্দর ছবি তুলবে, তারপর সেই ছবিগুলো দেখিয়ে আমি ওর জন্য ভালো সম্বন্ধ খুঁজবো। এই কথা শুনে পারুল খুবই লজ্জা পেয়ে যায়। এসব কথা এখন বাদ দাও, তুমি আমার জামাটা বের করে দাও তো কাকিমা। তুমি যে কাজগুলো বললে সেগুলো আমি করেই তৈরি হয়ে যাব। পারুলের কথা শুনে শিলা দেবী তাকে তার জামাটা বের করে দিয়ে দেয়। জামার প্যাকেটটা দেখে মোহনবাবুর কেমন যেন সন্দেহ হয়। 1 মিনিট দাঁড়া তো পারুল, প্যাকেট থেকে জামাটা বের করে একবার দেখ তো সব ঠিক আছে কিনা। জামার ভাঁজটা বড্ড অদ্ভুত লাগছে, তাই বললাম। মোহনবাবুর কথা শুনে শিলা দেবী একটু ঘাবড়ে যায়। পারুল প্যাকেট থেকে জামাটা বের করতেই একেবারে অবাক হয়ে যায়। তার অত সুন্দর জামাটা নানান খণ্ডে ভাগ করা অবস্থাতে দেখে পারুলের চোখ থেকে জল বেরিয়ে যায়। মোহনবাবুর আর বুঝতে বাকি থাকে না এই কাজ কে এবং কেন করেছে। পারুল আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে গায়ে হলুদ সেরিমনিতে সবাই এসে উপস্থিত হলে সবাইকে নতুন ঝাঁ ঝকঝকে জামা কাপড় পরে এবং সুন্দরভাবে সেজে থাকতে দেখে পারুলের খুবই কষ্ট হয়। সে নিজের পুরানো ছেঁড়া ফাটা জামা পরেই বাড়ির সমস্ত কাজ করতে থাকে আর লুকিয়ে লুকিয়ে তার বোনের গায়ে হলুদ সেরিমনির অনুষ্ঠান দেখতে থাকে। আমার বাবা মাও যদি বেঁচে থাকতো তাহলে আমারও এমন সুন্দর করে ধুমধাম করে গায়ে হলুদ সেরিমনি হতো। আমি 2 হাত ভরে মেহেন্দি পরতাম, সবাই আমার গায়ে হলুদ মাখিয়ে দিত। আমার বিয়ের অনুষ্ঠানে এসে সবাই কত মজা করত। কিন্তু আমার তো এসব ভেবে কোনো লাভ নেই, আমার কপালটাই খারাপ। যাই সবাইকে চা দিয়ে আসি। কেন এসব ভেবে লাভ নেই কেন? আপনি কি বিয়ে করতে চান না? কে আপনি? হঠাৎ করে রান্নাঘরে ঢুকে এসেছেন কেন? কি চাই আপনার বলুন। আপনি বাইরে গিয়ে বসুন, আমি নিয়ে যাচ্ছি। আমি তো এখানে সামান্য জল খেতে এসেছিলাম, কিন্তু এখানে আসার সাথে সাথে আমার জীবনের সমস্ত চাহিদাটাই মিটে গেল। আপনার বিয়ে হয়নি তো? জল খেতে এসেছেন, খেয়ে চলে যান, এমন অদ্ভুত প্রশ্ন করছেন কেন? আর না, আমার বিয়ে হয়নি, আজ আমার বোনের বিয়ে। আপনি নিশ্চয়ই বরপক্ষ থেকে এসেছেন, তাই না? হ্যাঁ, আমি রাজীবের ছোটবেলার বন্ধু। রাজীব মানে তোমার বোনের স্বামী। আমি যদি জানতাম রাজীবের স্ত্রীর বাড়িতে এরকম একটা সুন্দরী পরী থাকে তাহলে আরো আগে এখানে আমার মা আর বাবাকে নিয়ে চলে আসতাম। এই কথা বলেই অঙ্কুশ সেখান থেকে চলে যায়। অঙ্কুশ ছেলে মানুষই করছে ভেবে পারুল তার কথার আর কোনো পাত্তা না দিয়েই নিজের কাজ করতে থাকে। সে ঘরের এক কোণায় দাঁড়িয়ে সমস্ত অনুষ্ঠান রীতিনীতি চুপচাপ দেখতে থাকে। তার বাইরে যাওয়ার ইচ্ছা থাকলেও ওই ছেঁড়া পুরানো জামা পরে সে বাইরে যেতে পারে না। সে আবার নিজের ভাবনার জগতে হারিয়ে যায় এবং ভাবতে থাকে তার সাথেও যদি এমনটা হতো তাহলে কতই না ভালো হতো। তারা 2 বোন একই বাড়ির মেয়ে হলেও দুজনের জীবন একেবারে দুরকম। একজন তার নামের মতো সত্যি সত্যি এই বাড়ির রানী, আর আরেকজন সামান্য চাকরানী মাত্র। আমি কি আপনার গালে একটু হলুদ দিতে পারি? না মানে যদি আপনি অনুমতি দেন তবেই। আমি সবাইকে হলুদ লাগাচ্ছিলাম, তাই আর কি। যতই হোক আজ আমার প্রিয় বন্ধুর গায়ে হলুদ সেরেমনি বলে কথা। আমি আপনাকে চিনি না জানি না, আপনি কেন আমার গালে হলুদ লাগাবেন? এসব ভুলভাল কাজ করার কথা মাথায় এলো কিভাবে আপনার? জানতো এখান থেকে, মাঝে মাঝে এসে বিরক্ত করছেন কেন? বরের বন্ধুরা মেয়ের দিদি বোন বান্ধবীদের সাথে একটু হাসি ঠাট্টা মজা করেই থাকে। বিয়ে বাড়িতে তো এগুলো চলেই, আপনি জানেন না বুঝি? আমার এখন অনেক কাজ। গায়ে হলুদ হয়ে গেলে সমস্ত জায়গাটা ভালো করে মুছে গুছিয়ে দিতে হবে, সবার জন্য চা বানাতে হবে, সবাইকে খাবার পরিবেশন করতে হবে। এসবের মধ্যে আমার হাসি ঠাট্টা তামাশা করার মতো সময় নেই। এই বলে পারুল নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। অঙ্কুশ আবার মনমরা হয়ে সেখান থেকে চলে যায়। সমস্ত কাজ মিটে গেলে কয়েক ঘন্টার মধ্যে রানী এবং রাজীবের বিয়েও হয়ে যায়। সেই বিয়েতে সবাই প্রাণ খুলে আনন্দ করলেও পারুল নিজের পুরানো ছেঁড়া ফাটা জামা কাপড় পরে নিজের ঘরে চুপচাপ বসে থাকে। তার কাকা মোহনবাবু তার জন্য ঘরে খাবার এনে দিয়ে যায়। পারুল চোখের জল ফেলতে থাকে আর কাঁদতে কাঁদতেই খেতে থাকে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। হঠাৎই একদিন তাদের বাড়িতে অঙ্কুশ তার গোটা পরিবারকে নিয়ে চলে আসে। এই দেখে পারুল এবং তার কাকু কাকিমা খুবই অবাক হয়।
কারা আপনারা? কি চাই আপনাদের? আমি সত্যি আপনাদের কাউকে চিনতে পারছি না। আপনারা আমাদের চিনতে পারবেন না এটাই স্বাভাবিক, তবে আমরা সবকিছু চিনে সবকিছু জেনে তবে এখানে এসেছি। আমি অঙ্কুশ, রাজীবের ছোটবেলার বন্ধু, আর এরা সবাই আমার বাড়ির লোক। কিন্তু তোমরা এখানে কেন এসেছো? আমি পারুলকে বিয়ে করতে চাই। আপনাদের বাড়িতে হলদি সিরেমনিতে এসেই আমার ওকে পছন্দ হয়ে গিয়েছিল। রাজীবের বিয়ে শেষ হয়ে গেলে আমার এখানে আসার কথা ছিল, কিন্তু কাজের চাপে আসতে পারিনি। অঙ্কুশকে খুব সুন্দর দেখতে ছিল, পারুলের সঙ্গে তাকে বেশ ভালোই মানাবে। আর রাজীবের বন্ধু যখন, তখন সে বিশ্বস্ত হবেই। প্রথমে এই কথা ভেবেই মোহনবাবু অঙ্কুশের সঙ্গে পারুলের বিয়ে দিতে রাজি হয়ে যায়। কিন্তু পরে যখন তারা জানতে পারে অঙ্কুশ রাজীবের থেকে কয়েক গুণ বেশি টাকা রোজগার করে, তখন মোহনবাবু যতটা খুশি হয় শিলাদেবী ততটা খুশি হতে পারে না। হিংসায় তার গা একেবারে রি রি করতে থাকে। কয়েকদিন আগে আমার মেয়ের বিয়েতে আমাদের অনেক টাকা খরচ হয়েছে, এখনই পারুলের বিয়েতে আমরা আর টাকা খরচ করতে পারবো না। সে বিষয়ে আপনাদের কাউকে কিছু ভাবতে হবে না, কারণ এই বিয়েতে সমস্ত খরচা আমিই করব। জামা কাপড় থেকে শুরু করে সমস্ত সরঞ্জামের খরচা, এই বিয়েতে যা যা খরচা হয় সবই আমার তরফ থেকেই হবে। সমস্ত খরচাটা আমিই করব, তাতে কোনো অসুবিধা নেই। অঙ্কুশের এই কথা শুনে শিলাদেবী প্রচন্ড চমকে যায়। মোহনবাবু, পারুল এবং অঙ্কুশের বাড়ির বাকি সকলে রাজি হয়ে গেলে শিলাদেবীর আর কিছু করারও থাকে না। গায়ে হলুদ সেরিমনির দিন চলে আসে। হলদি সেরিমনি ঠিকভাবে মিটে গেলেও অঙ্কুশের কয়েকজন বন্ধু বান্ধব এবং বৌদিরা পারুলদের বাড়ি থেকে যেতে চায় না। সন্ধ্যাবেলা তো বিয়ে, তোমরা কি বাড়িতে গিয়ে তৈরি হবে না? এখানকার কাজ তো সব মিটে গেছে, এবার তো তোমরা চলে যেতেই পারো। একদমই না, বিয়ের সমস্ত অনুষ্ঠান না মিটে যাওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আমার ভাই বলেছে কিভাবে পারুলকে তার নিজের বোনের বিয়েতে ছেঁড়া জামা কাপড় পরে রান্নাঘরে সময় কাটাতে হয়েছে। ওর নিজের বিয়েতে ওর সাথে এমন কিছু হোক, সেটা আমি চাই না। এই কথা শোনার পর শিলাদেবী আর রানী দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে ফুঁসতে থাকে। তারা চেয়েও কিছু করতে পারে না। কিছুক্ষণের মধ্যেই ধুমধাম করে অঙ্কুশের সঙ্গে পারুলের শুভ বিবাহ সম্পন্ন হয়। তারপর থেকে পারুলের জীবন এতই খুশিতে ভরে ওঠে যে তার অতীত জীবনের সমস্ত কষ্ট কয়েক নিমেষেই যেন হাওয়াতে উড়ে যায়। 25 বছর বয়সী রমলা ছিল শিক্ষানিকেতন হাই স্কুলের শিক্ষিকা। রমলা খুবই ট্যালেন্টেড একজন শিক্ষিকা ছিল। নিজের বিষয় ছাড়াও অন্যান্য বিষয়ে তার অনেক জ্ঞান ছিল, আর বাচ্চাদের পড়ানোর ধরন অন্যান্য টিচারদের থেকে পুরোপুরি আলাদা ছিল। তার কাছে পড়াশোনা করতে ক্লাসের সকলেই খুবই পছন্দ করত। শ্রেণী শিক্ষিকা হিসাবে রমলাকে পেয়ে ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা খুবই গর্ববোধ করত। ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের পাশাপাশি স্কুলের সকল ছাত্রছাত্রীরাই তাকে খুবই সম্মান এবং শ্রদ্ধা করত এবং সকলে তাকে খুব ভালোবাসত। ম্যাডাম, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না। আপনি কালকে যে চ্যাপ্টারটা পড়িয়েছিলেন না, ওই চ্যাপ্টারের একটা পোরশন নিয়ে আমি খুব কনফিউজড। ম্যাডাম, আমিও আপনার কাছে একটা জিনিস বুঝতে চাই, আর সেটা আমার মাথাতে কিছুতেই ঢুকছে না। আমি সকলের সমস্যার সমাধান করব, তবে সবাই মিলে একসঙ্গে বললে একেবারেই হবে না। এক এক করে বলো। মিমি, তুমি আগে বলো। এভাবে স্কুলে শিক্ষকতা চাকরি করে রমলার জীবন বেশ ভালো মতোই কেটে যাচ্ছিল। কিন্তু একদিন রমলা সকালবেলা স্কুলে যাওয়ার সময় তৈরি হয়ে নিজেকে আয়নায় দেখার সময় সে এক শারীরিক পরিবর্তন অনুভব করে। এ বাবা, আমার পেট তো এবার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এবার কি হবে? তাহলে কি সবাই এবার জেনে যাবে আমি এতদিন ধরে যেটা সকলের কাছে লুকিয়ে রেখেছি সেটা কি এবার সবাই জেনে যাবে? হে উপরওয়ালা, আমার তো খুব ভয় করছে। তখনই রমলার পিসিমণি খাবার খাওয়ার জন্য তাকে ডাক দেয়। কি হলো রমলা, তাড়াতাড়ি খেয়ে নিবি আয়, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আজকে তোর তৈরি হতে এতক্ষণ সময় লাগছে কেন? কটা বাজে একবার দেখেছিস? তোর তো আজকে তাড়াতাড়ি স্কুলে যাওয়ার কথা ছিল। পিসিমণি, এবার একটু চুপ করো তো তুমি। সেই কখন থেকে একইভাবে বকবক করেই যাচ্ছ। আমি তৈরি হয়ে গেছি, কিন্তু আজকে আমি খাবার খাবো না। আমার খাবার খেতে একদম ভালো লাগছে না। তুমি বরং আমার টিফিনটা প্যাক করে দাও। রমলার কথা শুনে লাবণী দেবী তার টিফিনটা প্যাক করে দেয়। রমলা সেই টিফিন বক্স নিয়ে স্কুলে চলে যায়। স্কুলে গিয়ে সে কোনো খাবার খায় না। সে একইভাবে কোনো একটি বিষয় নিয়ে দুশ্চিন্তা করতেই থাকে। এমনকি সেদিন ক্লাসে গিয়েও সে মন দিয়ে বাচ্চাদেরকে পড়াতে পারে না। এরকম করে সে 4টে ক্লাস অতিবাহিত করে দেয়। টিফিন পিরিয়ডের পর রমলা ক্লাস 9-এর বাচ্চাদের ক্লাস নিতে চলে যায়। সে একটি গুরুত্বপূর্ণ বিষয় বাচ্চাদেরকে পড়ানো শুরু করে, কিন্তু হঠাৎ করে পড়াতে পড়াতেই তার গা গুলিয়ে আসে। সে ক্লাসরুম থেকে দৌড়ে ওয়াশরুমের দিকে চলে যায়। এই ম্যাডামের কি হলো বলতো? ম্যাডাম এরকম ভাবে দৌড়ে বাইরে ছুটে পালালো কেন? ম্যাডাম কি কোনো জিনিস থেকে ভয় পেয়ে গেল নাকি?
ওদিকে রমলা ওয়াশরুমে গিয়ে বেশ কয়েকবার বমি করে। বমি করার পর কেউ যেন কিছু বুঝতে না পারে সেই জন্য সে ভালো করে মুখে চোখে জলের ছিটা দেয় এবং নর্মাল ভাবে ক্লাসরুমে চলে আসে। কিন্তু ক্লাসরুমে এসে আবার পড়ানো শুরু করতেই তার প্রচন্ড জোরে মাথা ঘুরিয়ে আসে এবং সে তখনই অজ্ঞান হয়ে ক্লাসরুমে পড়ে যায়। ম্যাডাম, আপনার কি হয়েছে? ম্যাডাম, আপনি এভাবে পড়ে গেলেন কেন? এই দেখেছিস, আমি তোদেরকে বললাম না ম্যাডামের মনে হয় শরীর খারাপ। আমি দেখেছি ম্যাডাম ওয়াশরুমে গিয়ে বমি করছিল। টিফিনে উল্টোপাল্টা খাওয়ার ফলে ম্যাডামের হয়তো গ্যাস অম্বল হয়েছে অথবা ডিহাইড্রেশনও হতে পারে। এই পাশের রুমে না মনিকা ম্যাডাম আছে, তোদের মধ্যে কেউ একজন যা গিয়ে মনিকা ম্যাডামকে ডেকে নিয়ে আয় তো। তাদের মধ্যে দু একজন পাশের ক্লাসরুম থেকে মনিকা ম্যাডামকে ডেকে নিয়ে আসে। মনিকা ম্যাডাম সেখানে এসে রমলার এই অবস্থা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। তৎক্ষণাৎ সে স্কুলের হেডমাস্টারকেও ডেকে নিয়ে আসে। অনেক ডাকাডাকি করার পর এমনকি চোখে মুখে জলের ছিটা দিলেও রমলার জ্ঞান ফিরে আসে না। তাই শেষ পর্যন্ত হেডমাস্টার একজন ডাক্তারকে স্কুলে ডাকে। ডাক্তারবাবু রমলা চেক আপ করার পর বলেন, আসলে ইনি 3 মাসের গর্ভবতী। ইনি হয়তো ঠিক মতো খাওয়া দাওয়া করছেন না, আর কিংবা কোনো বিষয় নিয়ে প্রচন্ড পরিমাণে দুশ্চিন্তা করেন, সেই কারণেই এরকম হয়েছে। এই সময়টাতে এনাকে খুবই সাবধানে থাকতে হবে। ডাক্তারবাবুর কথা শুনে শিক্ষক শিক্ষিকা সহ ক্লাস 9 এর ছাত্রছাত্রীরাও প্রচন্ড পরিমাণে অবাক হয়। কিন্তু ডাক্তারবাবু, এটা কি করে হতে পারে? রমলা তো অবিবাহিত, রমলার এখনো বিয়েই হয়নি। তাহলে রমলা কি বিয়ের আগে? এই খবর বিদ্যুতের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। সারা স্কুলের ছাত্রছাত্রীরা রমলা ম্যাডামের নামে দুর্নাম করতে থাকে। রমলা খুবই অসুস্থ থাকায় প্রধান শিক্ষক সেদিন তাকে কিছু না বলেই বাড়িতে পাঠিয়ে দেয়। রমলা ভয়ে 3-4 দিন স্কুলে যাওয়ারও সাহস পায় না। একদিন সে সাহস করে আবার স্কুলে যায়। তাকে দেখে স্কুলের বাচ্চারা নানান রকম আজে বাজে মন্তব্য করা শুরু করে। ওই দেখ রমলা ম্যাডাম আবার স্কুলে এসেছে। আমি তো মনে করেছিলাম এরকম কাজ করার পর উনি হয়তো লজ্জায় আর কখনো স্কুলে আসবেন না, কিন্তু দেখেছিস আবার স্কুলে এসেছে। ইস ছিছি, কোনো লজ্জা নেই। আমি তো ম্যাডামকে খুবই শ্রদ্ধা করতাম। ম্যাডাম অত ভালো পড়া বোঝাই বলে আমার ম্যাডামকে খুবই ভালো লাগতো। কিন্তু ম্যাডাম যে বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে যাবে তা তো আমি কখনোই ভাবিনি। এগুলো তো শুধু সিনেমাতেই দেখা যায়, এখন তো দেখছি বাস্তবেও হচ্ছে। আমি তো আবার মনে মনে রমলা ম্যাডামকেই আইডিয়াল টিচার বলে মনে করতাম। এমনকি আমি ঠিক করেছিলাম আমি বড় হয়ে রমলা ম্যাডামের মতোই একজন শিক্ষিকা হব। কিন্তু ম্যাডাম যা কাণ্ড ঘটালো, বাপরে বাপ, আমার তো আর ম্যাডামের ক্লাস করারও কোনো ইচ্ছে করছে না। কুমারী অবস্থায় মা হয়েছে, ছি। ছাত্রছাত্রীদের মুখে এই সমস্ত কথা শুনে রমলা খুবই কষ্ট পায়, কিন্তু তবুও সে তাদেরকে কোনো কথা না বলেই স্টাফ রুমের দিকে চলে যায়। কিন্তু তাকে দেখে স্টাফ রুমের অন্যান্য টিচাররাও নিজেদের মধ্যে আজে বাজে মন্তব্য করে। কেউই রমলার সঙ্গে কোনো কথা বলে না। স্কুলের সমস্ত টিচার একজোট হয়ে শুধুমাত্র রমলাকে নিয়ে সমালোচনা করার কাজে ব্যস্ত থাকে। তোমরাই তো সবাই বলতে রমলা আমার থেকে অনেক ভালো ভূগোল পড়াতে পারে। এমনকি আমাদের হেড স্যারও আমাকে এই কথাটা বলেছিলেন। আরে বাবা, আমি মানছি আমি ওর থেকে ভালো পড়াতে পারি না, কিন্তু আমি তোর মতো নোংরামি করে বসে নেই। ওনার জন্য আমাদের স্কুলের নামটা পুরোপুরি বদনাম হচ্ছে। আমাদের স্কুলের যা নাম ডাক ছিল সব এক নিমেষেই শেষ হয়ে গেল। আর তাছাড়া এটা হয়তো স্বাভাবিকই। স্কুলের শিক্ষক শিক্ষিকারা যদি এরকম করে বসে তাহলে তাদেরকে থেকে স্কুলের ছাত্রছাত্রীরা কি শিখবে? কি শিক্ষা দেবেন উনি একজন শিক্ষিকা হিসেবে? সকলের মুখে নিজের নামে এরকম কথা শুনে রমলা লজ্জায় কারোর দিকে তাকাতে পর্যন্ত পারে না। এমন সময় স্কুলের হেড স্যার রমলাকে নিজের রুমে ডেকে পাঠায়। রমলা খুবই ভয়ে ভয়ে হেড স্যারের কাছে যায়। তোমার মতো শিক্ষিকাদের আমাদের স্কুলে কোনো জায়গা নেই। শুধু আমি কেন, এই স্কুলের কেউই তোমার মুখ দেখতে চাই না। তুমি এখন এই স্কুল থেকে বেরিয়ে যাও। তোমার মতো শিক্ষিকাদের এই স্কুলে কোনো প্রয়োজন নেই। হেড স্যার রমলার কোনো কথাই শুনতে চায় না। রমলা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায়। রমলাকে কাঁদতে দেখে তার পিসিমণি খুবই ভয় পেয়ে যায়। পিসিমণি, সবাই জেনে গেছে আমি গর্ভবতী। স্কুলে সবাই আমাকে ঘৃণা করা শুরু করেছে। কেউ আমার মুখ পর্যন্ত দেখতে চাইছে না। আর হেড স্যার আমাকে স্কুল থেকেও তাড়িয়ে দিয়েছে। এবার আসল সত্যটা বলার সময় চলে এসেছে রমলা। কালকে আমি তোর সঙ্গে স্কুলে যাব। তোদের প্রিন্সিপাল স্যারকে আমি সব কথা বলবো, কারণ তুই তো কোনো পাপ করিসনি, তোর কোনো ভয় নেই। পরের দিন লাবণী দেবী রমলার সঙ্গে স্কুলে যায়। আমি রমলার মাসি, আপনি দয়া করে আমার কথাটা শুনুন। আসলে রমলা বিবাহিত। অনেক ছোটবেলায় ওর বাবা মা জোর করে ওর বিয়ে দিয়েছিল, কিন্তু ওর শ্বশুর বাড়ির লোকজন খুবই অত্যাচারী ছিল। যৌতুকের লোভে রমলাকে বাড়ির বউ বানিয়ে নিয়ে গিয়েছিল, আর বিয়ের পর সবসময় রমলার উপর অত্যাচার করত। রমলার পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল, কিন্তু কেউ ওকে কোনোভাবেই সাপোর্ট করেনি।
2 বছর মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করার পর রমলা ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে যায়, কিন্তু ওর বাবা মাও নিজের বাড়িতে রমলাকে থাকতে দেয় না। আমি রমলাকে ওই নরকে আর ফিরে যেতে দিইনি। আমি রমলাকে নিজের কাছে রেখে ওর পড়াশোনার দায়িত্ব নিয়েছিলাম। রমলা কঠোর পরিশ্রম করে শিক্ষকতা ডিগ্রি অর্জন করেছিল, কিন্তু চাকরির জন্য ওকে অনেক লড়াই করতে হয়। শেষ পর্যন্ত আপনাদের স্কুলে ও একটি চাকরির খবর পায়, কিন্তু আপনাদের স্কুলে কুমারী স্কুল টিচারের প্রয়োজন ছিল, আর সেই কারণেই আমি রমলাকে মিথ্যা কথা বলতে বাধ্য করেছিলাম। না হলে যে রমলা এই চাকরিটা কখনোই পেত না। চাকরি পাওয়ার পর ওর স্বামী আবার ওর কাছে ফিরে আসে। এখন রমলা আর ওর স্বামী আমার বাড়িতেই থাকে। সমস্ত কিছু শোনার পর হেড স্যারের রমলার প্রতি মায়া হয়। ঠিক আছে, তুমি কাল থেকে আবার স্কুলে আসবে, তবে চাকরিতে ঢোকার আগে মিথ্যা কথা বলে তুমি ঠিক করোনি। আমাদের স্কুলের সবাই তোমাকে কুমারী মনে করে। কুমারী অবস্থায় গর্ভবতী, এটা আমাদের সমাজে কেউ কখনোই মেনে নিতে পারে না, আর সেটা তুমি ভালো করেই জানো। আমি অনুমতি দিচ্ছি তোমাকে স্কুলে পড়ানোর, কিন্তু বাকিটা তোমার উপর নির্ভর করছে। এখন আমি চাইলেও বাকিদের সত্যি কথা বললেও কে কতটা বিশ্বাস করবে সেটা উপরওয়ালাই জানে। যাও এখান থেকে। আমি সমস্ত অপমান সহ্য করে নিতে পারবো স্যার। স্কুলকে নিয়ে আমার অনেক স্বপ্ন। এই স্কুলের প্রতি, ছাত্রছাত্রীদের প্রতি আমার অনেক ভালোবাসা। আমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। শত বাধা বিপত্তি পেরিয়ে আমি আমার দায়িত্ব পালন করতে থাকবো। পরের দিন থেকে রমলা আবার স্কুলে পড়াতে আসে, কিন্তু স্কুলের বাচ্চারা তার ক্লাস করতে চায় না। বাচ্চারা তাকে দেখেই ক্লাস থেকে বেরিয়ে যায়। রমলা ভেবেছিল তাকে কেউ না বুঝলেও তার নিজের শ্রেণীর ছাত্রছাত্রীরা হয়তো তাকে বুঝবে, কিন্তু এরকম কিছু হয় না। আমরা আপনার মতো একজন ক্লাস টিচারকে কিছুতেই মেনে নিতে পারবো না। আমরা আপনার ক্লাস করব না, কারণ আপনাকে আমাদের পছন্দ নয়। আপনি নিজেই শিক্ষিত হতে পারেননি, মানুষের মতো মানুষ হতে পারেননি, আর আপনি আমাদেরকে কি শিক্ষা দেবেন? এই এনাকে কিছু বলিস না, এনাকে কিছু বলে লাভ নেই। এনার বিরুদ্ধে আমাদের সবাইকে কিছু একটা পদক্ষেপ নিতেই হবে। এরকম স্কুল টিচারকে আমরা আমাদের স্কুলে দেখতে চাই না, আর আমরা এনাকে স্কুল থেকে তাড়িয়েই ছাড়বো। এই বলে এক এক করে ক্লাস 9-এর সমস্ত ছাত্রছাত্রীরা স্কুলের বাইরে বেরিয়ে যায়। এমনকি তারা স্কুলের সকল ছাত্রছাত্রীদের রমলার বিরুদ্ধে উস্কানি দিতে থাকে। তারা স্কুলের বেশিরভাগ ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটি দল তৈরি করে। সকলে মিলে ঠিক করে রমলার বিরুদ্ধে তারা আন্দোলন করবে। পরের দিন সকাল 10টায় সকল ছাত্রছাত্রী স্কুলের মাঠে রমলার বিরুদ্ধে আন্দোলন করে। কুমারী গর্ভবতী স্কুল টিচার চাই না, চাই না। কুমারী গর্ভবতী স্কুল টিচার চাই না, চাই না। এখনই রমলা ম্যাডামকে স্কুল থেকে তাড়াতে হবে, তাড়াতে হবে। এভাবেই সমস্ত ছাত্রছাত্রী এবং তাদের গার্জিয়ানরাও রমলার বিরুদ্ধে গর্জে ওঠে। হেডমাস্টার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জনসমক্ষে রমলার জীবনের কাহিনী সবাইকে বলে, কিন্তু তবুও কেউ কিছু বিশ্বাস করতে চায় না। দেখো, তোমরা এইভাবে একজন টিচারকে অপমান করতে পারো না। তোমরা একটা টিচারের ব্যক্তিগত জীবনে এইভাবে হস্তক্ষেপ করতে পারো না। তোমরা হয়তো একটা কথা ভুলে যাচ্ছ, আমাদের স্কুলে মাত্র 2জন ভূগোলের শিক্ষিকা আছে। তার মধ্যে মনিকা ম্যাডাম অন্য স্কুলে ট্রান্সফার নিয়েছে, আর এখন শুধুমাত্র রমলা ম্যাডামই আছে। রমলা ম্যাডামকে ছাড়া তোমরা ভূগোল শিক্ষা কখনোই গ্রহণ করতে পারবে না। আর মাত্র 5-6 মাস পর মাধ্যমিক পরীক্ষা, তার উপর বাকি সকল ক্লাসেরই পরীক্ষা আছে। তোমরা নিজেরা এবার ঠিক করো, তোমরা রমলা ম্যাডামের ক্লাস করবে না কি করবে না। এই কথা শুনে সকল ছাত্রছাত্রীরা কি করবে কিছুই বুঝে পায় না। অনিচ্ছা থাকা সত্ত্বেও তারা রমলা ম্যাডামের ক্লাস করবে বলে ঠিক করে। রমলা খুবই পরিশ্রম করে বাচ্চাদের আগে থেকেও ভালো করে পড়ানো শুরু করে, কিন্তু তার প্রতি সকলের যে সম্মান ভালোবাসা ছিল সেটা আর ফিরে আসে না। এমনকি রমলা ম্যাডাম নিজের গর্ভাবস্থার কথা চিন্তা না করে, কোন রকমের ছুটি মঞ্জুর না করেই শুধুমাত্র ছাত্রছাত্রীদের কথা ভেবে প্রত্যেক দিনই বাচ্চাদের ক্লাস নিতে স্কুলে আসতো। এভাবেই তার প্রসবকালীন সময় খুব এগিয়ে আসে। একদিন ক্লাস করাতে গিয়ে হঠাৎ করে রমলা ম্যাডামের প্রসব যন্ত্রণা শুরু হয়। স্যার, আপনি তাড়াতাড়ি গাড়ি ডাকার ব্যবস্থা করুন। রমলার অবস্থা খুব খারাপ, ওর ডেলিভারির সময় হয়ে এসেছে। কিন্তু আজকে তো শহরে কারফিউ চলছে, কোনো কারণে শহরে দাঙ্গা বেঁধে গেছে। আমি একটু আগেই নিউজ দেখলাম, সরকার কারফিউ ঘোষণা করেছে। এখন কোনো রকমই কোনো বাস বা গাড়ি কোনো কিছুই পাওয়া যাবে না। তাহলে আজকে এমন একটা জিনিস করতে চলেছে যেটা আগে কখনো ঘটেনি। স্যার, আপনি ছেলেদেরকে নিয়ে ক্লাসের বাইরে যান। আমি মেয়েদের সাহায্য নিয়ে রমলার ডেলিভারি করার চেষ্টা করছি। সম্পূর্ণ ম্যাডাম স্কুলের বেশ কিছু ছাত্রীর সহযোগিতায় রমলার প্রসবে সাহায্য করার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই রমলা একজন ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। আর ঠিক তখনই সেখানে রমলার স্বামী জয়ন্ত চলে আসে। জয়ন্ত তার মেয়েকে দেখে খুবই খুশি হয় এবং তার মেয়েকে সে কোলে তুলে নেয়। শহরে কারফিউ ঘোষণা করা হয়েছে বলে আমি ভাবলাম কাজ থেকে বাড়ি ফেরার সময় স্কুল থেকে তোমাকে নিয়ে যাব। আমি খুব ভালো সময় এসেছি। চলো রমলা, বাড়ি চলো। পিসিমণি খবরটা পেলে খুব খুশি হবে। আর আপনাদের সবাইকে ধন্যবাদ আমার স্ত্রীকে সাহায্য করার জন্য। আপনারা যদি না থাকতেন তাহলে আজকে যে কি হতো উপরওয়ালাই জানে।
এভাবেই রমলা কন্যা সন্তানের জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট উধাও হয়ে যায়। স্কুলের সকলেই বুঝতে পারে রমলা আসলেই বিবাহিত ছিল, তাই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরাও রমলার কাছে ক্ষমা চায়। রমলার পুরানো সম্মান এবং মর্যাদা ফিরে আসে। রমলা তার ছোট্ট মেয়েকে নিয়ে তার স্বামীর সঙ্গে নতুন করে সংসার পাতে।